বর্তমান সময়ে তাপমাত্রা খুবই বেশি এবং গরমে কিন্তু সবার জীবন অতিষ্ঠ এবং প্রতি বছর কিন্তু আমাদের যে আবহাওয়ার যে টেম্পারেচার সেটা কিন্তু 2 ডিগ্রি বা 3 ডিগ্রি বেড়েই চলেছে। তো এই সময় এমন একটা সিচুয়েশন যে ভাই আমরা খাই আর না খাই, বাট আমাদের একটা এয়ার কন্ডিশন কেনা চাই এবং হয়তো সামনের 5 থেকে 10 বছর পরে এমন একটা সিচুয়েশন হবে যে আমরা আসলে কোনো ফ্যান বা এয়ার কুলার না কিনে আমরা আসলে এসি বা এয়ার কন্ডিশনই কিনবো। বাট আপনি যখন জীবনের প্রথম এয়ার কন্ডিশন কিনতে যাবেন মার্কেটে বা আপনি ভাবছেন যে আপনি একটা এসি কিনবেন মার্কেট থেকে, তো সেক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু লটস অফ কনফিউশন তৈরি হবে যে আপনি কত টনের এসি নেবেন, আসলে টন মানে কি, এরপরে আপনি মানে আপনার যে রুমের যে আপনার সাইজ আছে তার জন্য আপনি মানে কত টন এসি আপনার লাগবে, অথবা আপনি কোন ব্র্যান্ডের এসি নেবেন, আপনি ইনভার্টার এসি নেবেন নাকি নন ইনভার্টার এসি নেবেন, এরকম হাজারো কনফিউশন আপনার মধ্যে থাকবে। তো আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পলভাবে খুবই শর্ট টাইমের মধ্যে বলে দেবো যে একটা এসি কেনার ক্ষেত্রে আপনার কী কী বিষয়ের উপর খেয়াল রাখা উচিত এবং এই যে টন, আপনার বিভিন্ন ব্র্যান্ড, ইনভার্টার, নন ইনভার্টার, এই এসিগুলো আসলে কি এবং এটা কীভাবে আসলে কাজ করে। তো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো এসি কেনার ক্ষেত্রে সব থেকে মানে বড় যে কনফিউশনটা আমার মধ্যে আসে সেটা হচ্ছে এসির টন নিয়ে। এই যে 1 টন, 2 টন, 1.5 টন, এসি তো আসলে 1 টন বা 2 টন ওজনে আসলে আসে না, তাহলে এই টন মানেটা কি? তো এই টনটা আসলে একটা প্রতীক অর্থে ব্যবহার করা হয়। তো সেটা হচ্ছে যে যদি 1 টনের কোনো এসি হয় তো এর মানে হচ্ছে যে আপনার যে রুমের জন্য আপনি আসলে 1 টনের এসি কিনতে চাচ্ছেন, তো সেখানে যদি 1 টন পরিমাণের বরফ রাখা হয় তো সেই বরফটা আপনার রুমের যে আবহাওয়া আছে, আপনার রুমের যে বাতাস আছে তাকে যতটুকু ঠান্ডা করতে পারবে, ঠিক একইভাবে আপনি যদি সেই 1 টন এসিটা সেই রুমের মধ্যে রাখান তাহলে আপনি সেম পরিমাণের ঠান্ডাটা আপনি পাবেন। তো এই জন্য আসলে 1 টন কথাটা ব্যবহার করা হয়, এটা একটা প্রতীকী অর্থে। অর্থাৎ আপনি যদি 1 টন এসি কিনেন তো সেক্ষেত্রে আপনার 1 টন বরফ আপনাকে যে ঠান্ডাটা দিতে পারতো আপনার রুমের মধ্যে রাখলে, ঠিক একইভাবে আপনার 1 টন এসি সেভাবে আপনাকে আসলে কুলিংটা দিবে। তো এই জন্য আসলে এটাকে বলা হয় 1 টন এসি। তো সেমভাবে 1.5 টন, 2 টন, 3 টন আপনি যত টন এসি নেন না কেন সেটাকে আপনার এভাবে আসলে ক্যালকুলেট করা হয়। নেক্সট যে কনফিউশনটা আমাদের মধ্যে থাকে সেটা হচ্ছে স্টার রেটিং নিয়ে, যে কিছু এসি আছে 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার পর্যন্ত কিন্তু এসি আছে এবং এটার কিন্তু একটা রেটিং আছে। আপনি যদি 1 স্টার এসি নেন সেটার জন্য আপনার একটা প্রাইস কম পড়বে, আপনি যদি 5 স্টার এসি নেন সেটার জন্য কিন্তু আপনার প্রাইস বেশি দিতে হবে। তাহলে এই স্টার রেটিংটা আসলে কি? তো স্টার যে রেটিংটা আছে সেটা কিন্তু গ্লোবালি একটা রেটিং, তো এটাকে আসলে বলা হয় ইইআর। তো এটাকে কিন্তু একটা রেটিং সেট করা হয় যে এই ধরনের এসিগুলো আছে সেগুলোকে আসলে 1 স্টার, এই ধরনের যে মানে এসির মধ্যে কম্পোনেন্ট ইউজ করা হয়েছে সেটাকে বলা হয় আসলে আপনার 2 স্টার। এটা আসলে নির্ভর করে আপনার কম্প্রেসরের যে কোয়ালিটি আছে, তার যে কাজ করার ক্ষমতা আছে তার উপর, এবং এটা কিন্তু আসলে আপনার এনার্জি এফিসিয়েন্ট। অর্থাৎ আপনি যখন 1 স্টারের কোনো এসি কিনবেন 1 টনের, সে যে পরিমাণ ইলেকট্রিসিটি কনজিউম করবে, একই এসি যখন আপনি মানে 1 টনের 5 স্টারের নেবেন সে কিন্তু আপনার ইলেকট্রিসিটি মানে কনজিউম কম করবে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু ইলেকট্রিসিটির বিল কম আসবে। এটাও কিন্তু একটা বিষয় যে আপনি কত স্টারের এসি নেবেন। তো আপনার জন্য একটা পরামর্শ হলো, আপনি যখন 1 স্টারের কোনো এসি দেখবেন, যে সাপোজ আপনার 1 টনের একটা 1 স্টার রেটিংয়ের যদি এসি দাম হয় আপনার 30,000 টাকা এবং একই 1 টনের অন্য একটা এসির যদি আপনার 5 স্টার এসি রেটিং মানে 5 স্টার যে এসি আছে তার যদি প্রাইস হয় আপনার মানে আপনার 50,000 টাকা, তাহলে আপনার ডিফারেন্স কিন্তু হয়ে গেলো 20,000 টাকা। তো এখানে প্রশ্ন হচ্ছে আপনি যে 20,000 টাকা বেশি দিয়ে আপনার 5 স্টার মানে এসি যেটা কিনলেন, তো সেক্ষেত্রে এই যে 20,000 টাকা আপনি এসিটা যতদিন চালাবেন সেক্ষেত্রে আপনার এই 20,000 টাকাকে আপনি কনজিউম করতে পারবেন কিনা। তো ব্যাপারটা এরকম না যে 1 স্টার রেটিংয়ের যে এসি আছে সে আপনাকে বাতাস বেশি দিবে বা কম দিবে, বা 5 স্টার মানে রেটিংয়ের যে এসিটা আছে সে আপনাকে বাতাসটা বেশি দিবে বা ঠান্ডাটা বেশি করবে। ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনার ইলেকট্রিসিটির কনজিউমের ক্ষেত্রে। এখন আসলে দেখা গেলো যে আপনি যে এসিটা কিনেছেন, তো সাপোজ আপনি মানে সারাদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বা 2 ঘন্টা আসলে এসিটা চালান, তো সেক্ষেত্রে আপনি যদি আসলে 5 স্টার রেটিংয়ের এসি 50,000 টাকা দিয়ে নেন, তো আপনি যদি আগামী 5 বছরে এসিটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই 20,000 টাকার যে আপনার গ্যাপ হয়ে গেছে 1 স্টার মানে এবং 5 স্টার এসির মধ্যে, সেক্ষেত্রে এই 20,000 টাকা কিন্তু আপনি আসলে উঠাতে পারবেন না, এই 20,000 টাকা কিন্তু আপনি মানে কনজিউম করতে পারবেন না ইলেকট্রিসিটি বিল দিয়ে। সেক্ষেত্রে আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনি যদি খুবই কম পরিমাণে এসি আসলে ইউজ করেন তো সেক্ষেত্রে আপনি 1 স্টার বা 2 স্টার এসি নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি দেখা গেলো আপনার 24 ঘন্টা এসি অন করে রাখতে হচ্ছে, আপনার মাসিক আসলে 10,000 5,000 টাকা বিল আসতেছে, তো সেক্ষেত্রে আপনি 5 স্টার এসিটা কিনতে পারেন। সেক্ষেত্রে আপনার যেটা হবে যে আপনার ইলেকট্রিসিটি বিলটা কম আসবে এবং সামনে যদি আপনি লং টাইম ইউজ করেন সেক্ষেত্রে আপনার মানে অ্যাভারেজ হিসাবে আপনার ইলেকট্রিসিটির যে বিল আছে সেটা আপনার 1 স্টার এসির থেকে 5 স্টার এসির দিকে আপনার যে বিলটা আছে সেটা আপনার বেশি কনজিউম করতে পারবেন। বাট রিমেম্বার, 5 স্টার এসি যখন আপনি কিনবেন বা যত বেশি স্টারের আপনি এসি কিনবেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটা বেশি পড়বে।
নেক্সট যে কনফিউশনটা আপনাদের মধ্যে থাকবে সেটা হচ্ছে উইন্ডো এসি নেব নাকি স্প্লিট এসি নেব নাকি পোর্টেবল এসি নেব। তো 3 ধরনের এসি কিন্তু বর্তমানে মার্কেটে পাওয়া যায়। তো উইন্ডো এসির যে বর্তমান বাজার সেটা আসলে বর্তমানে মানে ইউজ নাই বললেই চলে উইন্ডো এসি। তারপর যদি আপনি চান যে আপনি উইন্ডো এসি কিনবেন, তো সেক্ষেত্রে আপনার মানে বাসায় বা আপনার রুমে যদি কোথাও উইন্ডো থাকে যেখানে এসিটা আপনি বসাতে চাচ্ছেন, দেখা গেল আপনার আগে থেকে একটা উইন্ডো আছে অযথা পড়ে আছে, সেক্ষেত্রে আপনি আসলে উইন্ডো এসি ইউজ করতে পারেন। বাট উইন্ডো এসির ক্ষেত্রে কিছু অসুবিধা আছে। উইন্ডো এসির যেহেতু সবগুলো কম্পোনেন্ট একসাথেই থাকে, সেক্ষেত্রে আপনার মানে স্প্লিট এসির থেকে আপনার কিছুটা মানে বাতাস বা কুলিংটা আপনি কম পাবেন, বা আপনার যে ভেরিয়েবল যে স্পিডটা আছে সেটা হয়তো আপনি কম পাবেন, বা একটু কুলিংয়ের একটু আপনার সমস্যা হবে, বাট এতটা সমস্যা আপনার লক্ষণীয় হবে না। বাট মেন যে সমস্যা হবে সেটা হচ্ছে আপনার সাউন্ড হবে। যেহেতু উইন্ডো এসির সবগুলো কম্পোনেন্ট আমি বললাম একই সাথে, যেহেতু একটা এসি মানে মেন কম্পোনেন্ট হচ্ছে 4টা, আপনার কম্প্রেসর, কন্ডেন্সার, আপনার যে থার্মোস্ট্যাট ভালভ, প্লাস আপনার যে ইভাপোরেটর আছে, সবগুলো কিন্তু উইন্ডো এসির একই সাথে থাকবে। প্লাস আপনার এসির মধ্যে কিন্তু কিছু ফ্যানও থাকে যেটা আপনার আসলে বাতাসটা আমরা সার্কুলেট করে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাউন্ডটা জেনারেট হবে, এবং আপনি রুমের মধ্যে যখন থাকবেন উইন্ডো এসিটা চলবে, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা মানে বিরক্তিকর একটা শব্দ শুনতে পাবেন। তো সেক্ষেত্রে আপনার উইন্ডো এসি কিন্তু এই ধরনের অসুবিধাগুলো আছে। প্লাস সুবিধা একটা আছে, সেটা হচ্ছে উইন্ডো এসির প্রাইস আপনার স্প্লিট এসির যে প্রাইস আছে সেখান থেকে কম। এবার যদি আসি স্প্লিট এসির ক্ষেত্রে, তো স্প্লিট এসির আসলে দুইটা অংশ থেকে আমরা জানি যে মেন যে এসিটাকে আছে এসিটাকে ভাগ করে আসলে দুই ভাগে স্প্লিট করে দেওয়া হয়। তো একটা ভাগ যেটা বাহিরের দিকে থাকে, আপনি চাইলে সেটাকে আপনি ছাদের মধ্যে রাখতে পারেন, বা আপনি নিচে মাটির মধ্যে রাখতে পারেন, বা যে কোনো খোলা জায়গায় রাখতে পারেন। তো ওই বাইরের যে অংশটা থাকে সেটার মধ্যে থাকে আসলে আপনার কন্ডেন্সার, কম্প্রেসার এবং আপনার ফ্যান, অন্যান্য যে জিনিসগুলো থাকে যেগুলো আসলে হিট জেনারেট করে, বা যেগুলো আপনার সাউন্ড হয় যেগুলো থেকে, সেগুলো আসলে বাইরের দিকে থাকে। এবং ভিতরের পাটে আপনার যে অংশটা থাকে, যেটা আমরা আসলে বাইরে থেকে কিছু পাইপ, আপনার একটা দেওয়াল বা আপনার ওয়াল কিন্তু হালকা ফুটো করে সেটা আপনার ভিতরের দিকে একটা অংশ সেট করা হয়, যেটাকে বলা হয় আসলে আপনার যে কুলিং যে মানে কম্পোনেন্টটা, সেটা আসলে ভিতরের দিকে থাকে। তো এই অংশটার মধ্যে থাকে আসলে ইভাপোরেটর প্লাস আপনার ভালভ, এই ধরনের কিছু জিনিস থাকে। এই জন্য আপনার আসলে এখানে কোনো সাউন্ড আপনার হয় না। আপনার এসি চললে আপনি কিন্তু নিঃশব্দে আপনার এসিটা চালাতে পারবেন। তো স্প্লিট এসির ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে মেন সুবিধা, যে আপনার সাউন্ডটা হচ্ছে না, আপনি নিঃশব্দে আপনার এসিটা চালাতে পারছেন। প্লাস আপনার যে এসিটাকে আছে আপনার কোনো জানালা কাটতে হচ্ছে না, বা আপনার দেওয়ালের কোনো কাটাকাটি করা লাগতেছে না। সাথে আপনার স্প্লিট এসির ভিতরের যে অংশটা আছে, কুলিং যে অংশটা আছে, সেটাকে আপনি চাইলে উপরে লাগাতে পারেন, নিচে লাগাতে পারেন। তো আমার যে সাজেশনটা থাকবে, আপনার স্প্লিট এসির যে মানে আপনার কুলিং যে কম্পোনেন্ট আছে যেটা আপনার রুমের ভিতরে থাকবে, সেটাকে আপনারা চাইবেন যত উপরে আসলে দেওয়া যায়। যত বেশি উপরে দেওয়ালের উপরে আপনি লাগাবেন, তত বেশি আপনার ইলেকট্রিসিটি বিলটা কম আসবে, তত দ্রুত আপনার যে মানে রুমের যে আবহাওয়া সেটা আসলে ঠান্ডা হবে। যেহেতু বেশি গরম বাতাসটা কিন্তু আসলে রুমের উপরের দিকে থাকে, তো সেক্ষেত্রে আপনারা যত উপরে আপনার মানে ভিতরে যে কুলিং কম্পোনেন্টটা আছে স্প্লিট এসির ক্ষেত্রে, সেটা যত উপরে আপনি লাগাবেন, তত কিন্তু আপনার যে ইলেকট্রিসিটি বিল আছে সেটা আসলে কম আসবে, এবং তাড়াতাড়ি কিন্তু আপনার রুমের কুলিংটা হবে। তো সেক্ষেত্রে উইন্ডো এসির ক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও আপনার এসিটাকে কিন্তু এত উপরে লাগাতে পারতেন না, যেহেতু উইন্ডো কিন্তু আমাদের এত উপরে থাকে না, উইন্ডো কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে। তো এই ছিল আসলে উইন্ডো এসি এবং স্প্লিট এসির মধ্যে পার্থক্য। তো উইন্ডো এসি যেহেতু বর্তমানে নেই বললেই চলে, তো সেক্ষেত্রে আপনারা স্প্লিট এসি আপনার মানে রুমের জন্য পারচেস করতে পারেন। তো এখন আরও এক ধরনের এসি কিন্তু মার্কেটে আছে, যেটাকে বলা হয় আসলে পোর্টেবল এসি। তো এই এসিটা আসলে অন্যান্য যে এসি টেকনোলজি আছে একইভাবেই কাজ করে। তো এই এসির একটা অসুবিধা হচ্ছে যে এই এসিতে আপনার দুইটা বড় বড় হোস পাইপ লাগানোর প্রয়োজন পড়ে। তো যেহেতু আপনার এসি থেকে যেহেতু গরম বাতাসটা আসবে, গরম বাতাসটা তো বাইরে বের করে দিতে হবে, তাই না? না হলে তো আপনার গরম বাতাস ঠান্ডা বাতাস সব মানে এক রুমের মধ্যেই থাকবে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু দুইটা বড় বড় পাইপ ইউজ করা হয়, একটা দিয়ে আপনার গরম বাতাসটা এক্সস্ট হয়ে যায়, এবং আরেকটা পাইপ দিয়ে বাহিরের যে বাতাসটা আছে সেটা কিন্তু এসি টেনে নিয়ে আসে। তো সেক্ষেত্রে আপনার এই ধরনের এসি যদি আপনি মানে কিনেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু এরকম একটু ঝামেলা পোহাতে হবে। তো এই ধরনের এসি যদি আপনি কিনেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু পাইপ দুটো আপনি কোথা দিয়ে আসলে অ্যাডজাস্ট করবেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো আপনার যদি আসলে এসি মুভমেন্ট করার প্রয়োজন হয়, যে আপনার এসি দেখা গেলো এখন আপনি এই রুমে 1 ঘন্টা চালালেন, প্লাস আপনার ওই রুমে আসলে আরেক ঘন্টা নিয়ে চালাতে মানে প্রয়োজন হচ্ছে, অর্থাৎ আপনার মুভমেন্ট কোথাও মানে এসিকে করতে হবে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু পোর্টেবল এসি কিনতে পারেন। বাট আপনার যদি মুভমেন্ট করানোর প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আপনি স্প্লিট এসিটাই কিনতে পারেন। নেক্সট যে কনফিউশনটা আমাদের মধ্যে আসবে সেটা হচ্ছে যে ইনভার্টার এসি কিনবো নাকি নন ইনভার্টার এসি কিনবো। তো ওয়েল, আপনি যখন মার্কেটে এসি কিনতে যাবেন, বর্তমানে কিন্তু 100%ই সাজেস্ট করা হয় আপনার ইনভার্টার এসি কেনার জন্য। তো আসলে ইনভার্টার এবং নন ইনভার্টার এসিটা কি? তো দেখুন, একটা এসি আসলে কিভাবে কাজ করে। আমি নন ইনভার্টার এসিটার কথাই যদি বলি, তো এসি যখন আমরা রুমের মধ্যে রাখি, তখন আমরা কি করি, একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা আমরা সেট করে দিই। সাপোজ যে আমি এই রুমের মধ্যে রিমোটের মাধ্যমে সেট করে দিলাম, আমি 24 ডিগ্রি বা 24 ডিগ্রি তাপমাত্রা আমি রুমের মধ্যে এসিতে সেট করে দিলাম নন ইনভার্টার এসির ক্ষেত্রে। তো নন ইনভার্টার এসির ক্ষেত্রে যেটা হবে, যখনই 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আপনার রুমটা চলে আসবে, রুমের টেম্পারেচারটা চলে আসবে, তখন কিন্তু অটোমেটিক্যালি এসির যে আপনার কম্প্রেসার আছে সেটা কিন্তু অফ হয়ে যাবে। মানে এসিটা আপনার অফ হয়ে যাবে, সে কিন্তু আপনার যে ঠান্ডা বাতাস বা কুলিংটা সে করবে না, সে কিন্তু চুপ করে বসে থাকবে। তো যখনই আপনার রুমের তাপমাত্রা 27 ডিগ্রি বা 28 ডিগ্রি বা 26 ডিগ্রি এরকম হয়ে যাবে, এবং এসির মধ্যে যে সেন্সর আছে সে যখন দেখবে যে না আপনার রুমটা গরম হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি সে কিন্তু তার কম্প্রেসারটা আবার অন করে দিবে, অন করে দিয়ে আবার সে আপনার তাপমাত্রাটা 24
ডিগ্রিতে নিয়ে আসবে। যতক্ষণ 24 ডিগ্রিতে আসবে না সে ততক্ষণ কিন্তু এসিটা অন থাকবে, আবার যখন 24 ডিগ্রিতে আসবে সে অটোমেটিক্যালি আবার বন্ধ হয়ে যাবে। তো এক্ষেত্রে যে অসুবিধাটা হবে নন ইনভার্টার এসির ক্ষেত্রে, তো একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, একটা জিনিস যখন বন্ধ হবে চালু হবে বন্ধ হবে চালু হবে তখন কিন্তু ইলেকট্রিসিটি বেশি কনজিউম করবে এবং আপনার কম্প্রেসার যে লাইফ সেটা কিন্তু কমে যাবে। তো আমরা যদি একটা গাড়ির ক্ষেত্রেও দেখি, সাপোজ আপনি যদি জ্যামের মধ্যে গাড়িতে কোথাও দাঁড়িয়ে থাকেন, এরকম যদি জ্যাম একটু পরপরই পান আপনি গাড়িটা বন্ধ করলেন আবার চালু করলেন, তো এইভাবে করলে কিন্তু আমাদের কি হয়, আমাদের যে পেট্রোল আছে যে জ্বালানি আছে সেটা কিন্তু বেশি খরচ হয়। তো এক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটা বেশি পড়বে বা আপনার যে ইলেকট্রিসিটি বিল আছে সেটা কিন্তু বেশি আসবে। এখন যদি ইনভার্টার এসির কথা বলি, তো ইনভার্টার এসির আসলে কীভাবে কাজ করে, আপনি যখন নন ইনভার্টার এসির মতো একইভাবে আপনার রুমের তাপমাত্রা 24 ডিগ্রি সেন্টিগ্রেডে মানে সেট করে দেবেন, আমরা 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো ইনভার্টার এসিটা আপনার কিন্তু ভেরিয়েবল স্পিডে কাজ করে। সে কিন্তু ইনভার্টার এসির কম্প্রেসার কখনো বন্ধ হয় না, অর্থাৎ যখন তার মানে কুলিংটা বেশি করার দরকার সে বেশি করবে, যখন কম করার দরকার সে কম করবে, অর্থাৎ সবসময় কিন্তু সে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আপনার রুমের মধ্যে সে বজায় রাখবে। যখন তার আসলে বেশি কুলিং করার দরকার সে বেশি কুলিং করবে, যখন দেখা যাবে যে 24 ডিগ্রি থেকে বেশি নিচে নেমে যাচ্ছে তখন সে কম্প্রেসারটা একটু স্লো কাজ করবে, যখন দেখবে যে 24 ডিগ্রি থেকে উপরে আপনার তাপমাত্রা উঠে যাচ্ছে তখন সে বেশি পরিমাণে কম্প্রেসারটা আপনার কুলিংটা করবে, অর্থাৎ সে কিন্তু একটা ভেরিয়েবল স্পিডে কাজ করবে, অর্থাৎ সে কনস্ট্যান্টলি আপনার রুমের তাপমাত্রা 24 ডিগ্রি সেন্টিগ্রেডে দিবে, সে কখনো আপনার রুমের তাপমাত্রা 26 ডিগ্রি বা 22 ডিগ্রি হতে দিবে না। তো এটাই হচ্ছে আসলে ইনভার্টার এসির সুবিধা। তো যখন এভাবে আপনার ভেরিয়েবল স্পিডে আপনার কম্প্রেসার কাজ করবে, বারবার অন অফ করতে হবে না, সেক্ষেত্রে আপনার কম্প্রেসার যে লাইফ আছে সেটাও বৃদ্ধি পাবে, প্লাস আপনার যে ইলেকট্রিসিটির বিল আছে সেটাও কিন্তু ইনভার্টার এসি থেকে কম আসবে। বাট আপনাদের জন্য পরামর্শ আমার একটাই থাকবে, স্টার রেডিংয়ের মতোই আপনি যদি আসলে এসি খুবই কম পরিমাণে ইউজ করেন তো সেক্ষেত্রে আপনার ইনভার্টার এসি নেওয়ার প্রয়োজন নেই, বিকজ অফ ইনভার্টার এসি আপনি যখন নেবেন তখন সেক্ষেত্রে আপনার প্রাইসটা বেশি পড়বে নন ইনভার্টার এসির থেকে। তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি এসি ইউজই করেন না, 1 ঘন্টা 2 ঘন্টা ইউজ করেন, তো আপনার ইলেকট্রিসিটি বিল কিন্তু এত কম বেশি হবে না আপনার ইনভার্টার এবং নন ইনভার্টার এসির ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি যদি খুবই মানে বেশি পরিমাণে এসি ইউজ করেন বা আপনি দিনের মধ্যে 10 ঘন্টা 12 ঘন্টা এসি সবসময় আপনার অন রাখতে হয়, সেক্ষেত্রে আপনি ইনভার্টার এসি নিতে পারেন। ফলে যেটা হবে আপনি হয়তো বেটার পারফরমেন্সটা পাবেন, মানে কখনো বেশি ঠান্ডা কখনো কম ঠান্ডা এটা হয়তো পাবেন না, একটা কনস্ট্যান্ট তাপমাত্রা আপনি পাবেন, বাট আপনার কিন্তু প্রাইসটা আসলে বেশি দিতে হবে। নেক্সট যে কনফিউশনটা আমাদের মধ্যে থাকবে যে আমরা এসি তো আসলে 1 টন 2 টন বা এটা সব কিছু সিলেক্ট করলাম, ইনভার্টার বা নন ইনভার্টার আপনার স্টার রেটিং সব কিছু সিলেক্ট করে ফেললাম, তো এখন আমরা কোন ব্র্যান্ডের এসি আসলে কিনবো? মার্কেটে তো বিভিন্ন ব্র্যান্ডের এসি পাওয়া যায়। তো এখানে আমি বলবো যে ব্র্যান্ড আপনি যেটাই সিলেক্ট করেন কোনো সমস্যা নাই। তো ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সেলস আফটার সার্ভিস, অর্থাৎ আপনি যে এসি কিনলেন আপনার কিন্তু সাথে সাথেই বাজেটটা শেষ হয়ে গেল না বা আপনার খরচটা কিন্তু শেষ হয়ে গেল না, আপনার টাকা খরচ করা কিন্তু মাত্র শুরু হলো। এখন আপনি এসি কিনে পরে আপনার দেখা গেলো কিছুদিন পরে গ্যাস শেষ হয়ে গেলো, আপনার যে কপার টিউব আছে সেই টিউব ফেটে গেল, আপনার আরও কোনো সমস্যা দেখা দিল, তখন আপনি আসলে কী করবেন? তো এই জিনিসটা আসলে সবথেকে গুরুত্বপূর্ণ যে কোনো ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে। এখন আপনি যদি এয়ার কন্ডিশনিং কিনেন, তো এয়ার কন্ডিশনের পরে মানে এয়ার কন্ডিশন কেনার পরে আপনি যে ব্র্যান্ডের কিনেছেন, সাপোজ আপনি এলজি ব্র্যান্ডের একটা এয়ার কন্ডিশন কিনেছেন, এখন এয়ার কন্ডিশনার কেনার পরে আসলে এলজি কোম্পানি আপনাকে সেলস আপনার সার্ভিসটা কেমন দেবে? এখন আপনার এসি যদি কোনো প্রবলেম হয়, যেহেতু ইলেকট্রনিক্স পণ্যে ওয়ারেন্টি দেওয়া হয় 5 বছর বা 3 বছর বা 2 বছর আপনাকে ওয়ারেন্টি দেওয়া হয়েছে, বাট তাদের সার্ভিসটা আসলে কীরকম? আপনার যদি এসিটা নষ্ট হয়ে যায়, এলজি কোম্পানির যারা মানে আমাদের টেকনিশিয়ান আছে তাদেরকে আপনার বাসায় এসে এসিটা ঠিক করবে, নাকি আপনাকে নিজে খুলে তাদের মানে শোরুমে বা বিভিন্ন যে তাদের যে সার্ভিস পয়েন্ট আছে সেখানে নিয়ে যেতে হবে? তো এই জিনিসটা আসলে এসি কেনার সময় আপনাদের অবশ্যই দেখতে হবে যে কোন কোম্পানি আসলে আপনাকে সেলস আফটার যে সার্ভিসটা আছে সেটা আসলে বেটার দিচ্ছে, সেই জিনিসটা আপনাকে আসলে খেয়াল করতে হবে। এখন আপনার এসি যদি আনার 6 মাস পরে নষ্ট হয়ে যায়, তো আপনি আসলে এমন একটা এসি কিনেছেন, দেখা গেলো আপনি তাদের কোনো সেলস আফটার সার্ভিস খুব একটা ভালো না, আপনাকে নিজে খুলে তাদের কাছে নিয়ে যেতে হচ্ছে, অথবা তারা সার্ভিসিং করার জন্য আপনার কাছে আসলে দেখা গেলো 1 মাস সময় চাইলো, তারা বললো যে না আমাদেরকে তো এটা এখানে লোকাল রিপেয়ার করতে পারবো না, আমাদেরকে নিয়ে যেতে হবে ঢাকায়। তো সেক্ষেত্রে আপনার দেখা গেলো যে 2 মাসে আপনার এসি কিন্তু ঠিকই হবে না, তো 2 মাসে আপনি কি গরমের মধ্যে থাকবেন? তো সেজন্য আপনার সেলস আফটার সার্ভিস যেই আপনার এয়ার কন্ডিশন কোম্পানিটা খুবই দ্রুত গতিতে দিবে সেই কোম্পানির আপনি নেবেন, সেটাই হচ্ছে বেটার। তো নেক্সট যে কনফিউশনটা হয়তো আপনাদের মধ্যে কখনো আসবে না, তো এই কনফিউশনটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে এসির মধ্যে যে ফ্রিয়ন গ্যাস থাকে সেটা পরিচালনা করার জন্য বা ঠান্ডা যে কুলিং আপনার বাতাসটা যায় সেটা করার জন্য কিন্তু সেখানে 2 ধরনের টিউব ইউজ করা থাকে। কিছু এসিতে ইউজ করা হয় অ্যালুমিনিয়ামের টিউব বা পাইপ, কিছু এসিতে ইউজ করা হয় আপনার কপারের পাইপ। তো আমরা সবাই জানি যে অ্যালুমিনিয়ামের প্রাইস কম এবং কপারের প্রাইস বেশি। তো এখন কিছু এসি কিন্তু আছে যেখানে আসলে লোভনীয় অফার দেয় যে আপনার 1 টন এসি আপনি মাত্র 25,000 টাকা কিনে নিতে পারবেন। তো এই এসিগুলোতে আসলে ইউজ করা হয় আপনার অ্যালুমিনিয়ামের পাইপ। তো অ্যালুমিনিয়ামের পাইপ যদি এসি আনার পরে আপনার যদি কখনো খারাপ হয়ে যায় বা ফেটে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটা বেশি পড়বে এটা রিপ্লেস করার জন্য। তো এই জিনিসটা আসলে কপারের থেকে খুবই আগে খারাপ হয়ে যায়, যেহেতু এসি সবসময় চলে। তো আপনারা সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন যে কপার যে টিউব যেগুলোতে ইউজ করা হয়েছে, তো সেই ধরনের এসি আপনারা কেনার চেষ্টা
চেষ্টা করবেন, তাহলে আপনারা বেটার পারফরমেন্স পাবেন এবং পরবর্তীতে আপনার যে সেলস আপনার সার্ভিসটা আছে বা আপনার কিছুদিন ইউজ করার পরে যে এসি নষ্ট হয়ে যাওয়া, এই জিনিসটা হয়তো আপনার অ্যালুমিনিয়ামের থেকে কপারের ক্ষেত্রে একটু কম হবে। নেক্সট যে কনফিউশনটা আমাদের মধ্যে থাকে সেটা হচ্ছে যে আমাদের রুমের পরিমাপ অনুযায়ী বা রুমের স্কোয়ার ফিট অনুযায়ী বা রুমের সাইজ অনুযায়ী কীভাবে আমরা এসিটা আসলে নির্বাচন করব। তো এই জিনিসটা আসলে সবথেকে ভালো হয় আপনি যদি যারা এক্সপার্ট আছে বা যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে জিজ্ঞাসা করে নেন, বা আপনি যেই দোকান থেকে এসি কিনবেন তাদের কাউকে যদি এনে আপনি আপনার রুমটা দেখান, তারা আসলে সব থেকে ভালো বলতে পারবে যে আপনার কত টনের এসি প্রয়োজন হবে। তারপর আমি আপনাদেরকে একটা সিম্পল হিসেবে বলে দিচ্ছি যে আপনাদের যদি 100 স্কোয়ার ফিটের মধ্যে, অর্থাৎ 0 থেকে 100 স্কোয়ার ফিটের মধ্যে যদি কোনো রুম থাকে সেক্ষেত্রে আপনার 1 টনের এসি পারফেক্ট হবে, এবং 100 থেকে আপনার 200 স্কোয়ার ফিট মধ্যে যদি কোনো রুম থাকে সেক্ষেত্রে আপনার 1.5 টনের এসি আপনি নিতে পারেন, অথবা আপনার 200 থেকে 300 স্কোয়ার ফিটের মধ্যে যদি কোনো রুম থাকে মানে পুরো হিসাবে, সেক্ষেত্রে আপনার 2 টনের এসি আপনার রুমের জন্য পারফেক্ট হবে। এর উপরে যদি বড় কোনো রুম থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সপার্টের পরামর্শ নিতে হবে, না হলে কিন্তু আপনার দেখা যাবে ঠান্ডা ঠিক মতো হচ্ছে না, বা আপনার দরকার ছিল 2 টনের এসি আপনি নিয়ে ফেলেছেন 4 টনের এসি। তো সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো ঠান্ডাটা তাড়াতাড়ি হবে, বাট আপনার ইলেকট্রিসিটির যে বিল সেটাও কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে সব থেকে ভালো হবে আপনি যদি কোনো এক্সপার্টের পরামর্শ নেন এবং তার কথা মতো আসলে এসিটা কিনেন, এসির টনটা নির্বাচন করেন, সেটাই আসলে সব থেকে ভালো হবে। ওয়েল, তো এই ছিল এসি নিয়ে আসলে A to Z আলোচনা। হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, তো যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন আশা করি আপনাদের এসি কেনার ক্ষেত্রে এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো এখন আপনি কতক্ষণ এসি ইউজ করবেন সারাদিনের মধ্যে বা কতটুকু পরিমাণ ইউজ করবেন সেটা কিন্তু আপনি নিজেই বলতে পারবেন, সেটা আমিও বলতে পারবো না, সেটা যারা আপনার সেলসম্যান থাকবে সেও কিন্তু বলতে পারবে না। তো যেই সূত্রগুলোর কথা আমি বললাম সেগুলো খেয়াল রেখে যদি আপনারা কোনো এয়ার কন্ডিশন কিনেন, সেটা আপনি যে কোনো ব্র্যান্ডেরই কিনেন না কেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি বাজেটের মধ্যে ভালো একটা এসি কিনতে পারবেন। তো দেখা গেলো যে এসি কেনার পরে যে আমাদের যে সমস্যাটা হয় সেটা হয়তো আপনার ক্ষেত্রে হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জীবনে এরকম এয়ার কন্ডিশন কেনার সময় এরকম আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা, এবং এয়ার কন্ডিশন কেনার পরে ডে টু ডে লাইফ ইউজ করার পরে আপনার কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা। তো দেখা হচ্ছে পরবর্তী টেকনোলজিক্যাল ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।